সেনাবাহিনী নামটি শুনলে গা কেমন সিমসিম করে না? অন্যরকম অনুভূতি। আর যদি বাংলাদেশ সেনাবাহিনী হয় তাহলে তো নিজের ভিতর এক বিপ্লবী অনুভূতি কাজ করে। সত্যি বাংলাদেশ সেনাবাহিনী গর্বের। এই সেনাবাহিনীকে আরও বেশি যুগোপযোগী এবং গর্বের অনন্য অসাধারণ জায়গায় জুলাই পরবর্তী প্রজন্ম দেখতে চায়। এই সেনাবাহিনীর রয়েছে সুদীর্ঘ অতীত। ইতিহাসের আলোকে আসুন কী সেই অতীত জানার চেষ্টা করি। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জব চার্নক বঙ্গদেশে ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে নিরাপদ ঘাঁটি গড়ে তোলেন। এই ঘাঁটি পরবর্তীতে ফোর্ট উইলিয়াম দুর্গ। এই দুর্গ বা প্রাথমিক পর্যায়ে বাণিজ্য কেন্দ্রকে গড়ে ওঠে কলকাতা শহর, যা টিকে ছিল 154 বছর। অর্থাৎ এই কলকাতাই ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। পরবর্তীতে ব্রিটিশরা অনুভব করল যে এই ফোর্ট উইলিয়াম দুর্গ ব্যবসা বাণিজ্যের যে প্রসারতা, ব্যাপকতা, এটি নিরাপদ নয়। তখন তারা ফিরিঙ্গি, আফ্রিকান জলদস্যু এবং ডাকাতদের হাত থেকে রক্ষার জন্য পাহারাদার প্রয়োজন। তারা তখন স্থানীয় বিশ্বস্ত, শক্তিশালী, আনুগত্যপূর্ণ যুবকদেরকে সাথে নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন, যাদের নাম দেওয়া হয় কোম্পানি সিপাই বা দারোয়ান। এই কোম্পানি সিপাইরাই পরবর্তীতে নেটিভ রেজিমেন্ট নামে আত্মপ্রকাশ করে। এই দুর্গের নিরাপত্তা বাহিনী ছিল তাদের বাণিজ্যের সাম্রাজ্যের প্রাণ। এই দারোয়ান বাহিনী থেকেই জন্ম নেয় ব্রিটিশ ভারতের প্রথম সেনাবাহিনী। এই বাহিনীর আনুগত্য, এই বাহিনীর বিশ্বস্ততা দেখে ব্রিটিশরা এবং এদের সরলতা দেখে মনে মনে ভাবে এদেরকে দিয়ে, অর্থাৎ এদের সাথে নিয়ে একদিন ভারতবর্ষ দখল করবে। এবং কয়েক শতাব্দীর ব্যবধানে সত্যি তারা ভারতবর্ষ দখল করেছিল। আপনারা জানেন পলাশীর আম্রকাননে যে যুদ্ধ খেলা হয়েছিল ব্রাহ্মণ এবং ইংরেজদের ষড়যন্ত্রে, সেই যুদ্ধ খেলায় নবাব বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 50,000, আরও অন্যান্য ইংরেজ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল, মূলত ইংরেজ বাহিনী ছিল 1,900, আর বাকি ছিল এই কোম্পানি সিপাহী, এই নেটিভ রেজিমেন্ট, যারা যুদ্ধ খেলায় ইংরেজকে শক্তি জুগিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হলো। অবসান ঘটল 554 বছরে বাংলার মুসলিম শাসন এবং একই সাথে 700 বছরের ভারতীয় উপমহাদেশে ন্যায়, ইনসাফ এবং সমর শক্তির বিশ্বকেন্দ্র। এখানে একটি কথা না বললেই নয়, বিশেষ করে বাংলায় মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে যে ঘটনা, কারণ নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে, বাংলার মুসলিম সালতানাতকে কেন্দ্র করে 50,000 নিয়মিত সৈনিক এবং এই সৈনিক এবং এই রাজকার্যকে কেন্দ্র করে আরও অন্য নিয়মিত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার। নবাবকে হত্যা করার পরে সকলকেই চাকরিচ্যুত করা হয়। যুদ্ধ খেলা হোক আর যুদ্ধ হোক, পরাজয় হলে যা হয় ঠিক তাই, রাস্তায় প্রদর্শনমূলক শাস্তি, মৃত্যু এবং বিভিন্নভাবে নবাব সিরাজউদ্দৌলার যে সকল কর্মচারী ছিলেন, সৈনিক ছিলেন, হত্যা করা হয়। কেউ পালিয়ে জীবনে বাঁচে। তবে খুব অল্প দিনের ভিতর রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে দুর্ভিক্ষ দেখা দিলে এই সৈনিকরা,
এবং নবাবের রাজকাজে যারা জড়িত ছিলেন এরা হাজারে হাজার মৃত্যুবরণ করে। ব্রিটিশ রাজশক্তি গ্রহণ করার পর অর্থাৎ দখল করার 100 বছর পর 1857 সাল কি এক পরিস্থিতি! এই নেটিভ রেজিমেন্ট, এই সিপাহী, এই দারোয়ানের উত্তরসূরিরাই, এই ব্রিটিশদের বিশ্বস্তরাই সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। সিপাহী বিদ্রোহ আগুন ঝরার মতো ঘটনা। স্বাধীনতার স্বপ্ন নিয়ে সেদিন আমাদের সিপাহী পূর্বপুরুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারা সেদিন সাহস দেখিয়েছিলেন, কিন্তু এই সাহসকে দমন করার জন্য ব্রিটিশরা অমানবিক অত্যাচার, অমানবিক নির্যাতন করে এই বিদ্রোহকে দমন করেছিল। আজকের সদরঘাটের পূর্ব অংশে বাহাদুর শাহ পার্ক, এই পার্কে সেদিন 1857 সালে বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল, বিশেষ করে পূর্ববঙ্গের মুসলিম সিপাহীদের হত্যা করে লাশ ঝুলিয়ে রাখত। দিনের পর দিন সেই লাশ পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে আতঙ্ক তৈরি করত, যেন আর কোনো মায়ের সন্তানের সাহস না হয় এই ধরনের মহাবিপ্লবে অংশগ্রহণ করার। এভাবেই আমাদের সেনাবাহিনীর কার্যক্রম এগিয়ে আসতে থাকে। আমাদের জাতীয় ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগিয়ে আসতে থাকে। সিপাহী বিদ্রোহের পরে ইংরেজরা সবসময় শঙ্কিত ছিল, কারণ রাজ ক্ষমতা তারা গ্রহণ করেছিল মুসলমানদের থেকে। উইলিয়াম হান্টার ব্রিটেনের রানীকে যে কমিশন রিপোর্ট উপস্থাপন করেছিলেন, সেখানে উনি দেখিয়েছিলেন কার্যত ভারতের মুসলমানরা ব্রিটেনের রানীর বিরুদ্ধে ধর্মযুদ্ধ করতে সক্ষম কিনা এটি জানতে চেয়েছিলেন, এবং সেটি উনি উপস্থাপন করেছিলেন। সত্যি সত্যি তাদের সেই আশঙ্কা, সবসময় তার আশঙ্কা ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহে এটি বাস্তবে রূপ নেয়। এই বাস্তবতা উপলব্ধি করে ব্রিটিশরা মুসলমানদের থেকে, বিশেষ করে বাঙালি মুসলমান থেকে সৈনিক সংগ্রহ করা বন্ধ করে দেয়। তারা গুর্খা, রাজপুতনা, পাঠান, পাঞ্জাব এই সকল জায়গা থেকে সৈনিক সংগ্রহ করতে থাকে, যার ফলশ্রুতিতে 1947 সালে যখন স্বাধীনতার ঘনঘটা বেজে যায়, সেই সময় বিশেষ করে 1946 সালের 16 আগস্ট কলকাতায় মুসলিম লীগের সমাবেশকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, যে উত্তেজনার ফলশ্রুতি রূপ নিয়েছিল ভয়াবহ সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে, সেদিন 77% হিন্দু জনগোষ্ঠী কলকাতায় বসবাসরত 23% মুসলিম জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করে। 10,000 মুসলিমকে সেদিন হত্যা করা হয়েছিল। প্রতিক্রিয়ায় কিছু মুসলমানরাও প্রতিরোধ গড়ে তুললে হিন্দু মারা যায়, সে ভিন্ন কথা। তবে সিপাহী বিদ্রোহের পরে সৈনিক মুসলিম বাঙালি নেওয়া বন্ধ করে দিলে তার প্রভাবটা পড়ে 1946 সালের ক্যালকাটা গ্রেট কিলিং মিশন, এই সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে। সেদিন কোনো অবস্থাতেই সৈনিক সেনাবাহিনীকে নামানো যায়নি, কোনো অবস্থাতেই পুলিশ কাজ করেনি, কেননা সেনাবাহিনী এবং পুলিশে মুসলমানদের 1857 সালের পরে ঢোকা, ভর্তি হওয়া অথবা চাকরি করা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। কিছু লোক চাকরি করতেন, হাতে গোনা। এটার বিষয়টা বুঝতে পারবেন 1947 সালে যখন ভারত থেকে পাকিস্তান স্বাধীন হয়, তখন সামান্য কিছু সৈনিক পাকিস্তানের ভাগে পড়েছিল। তার থেকে 1200 থেকে 1500 বাঙালি সৈনিক যারা সেদিন পাকিস্তান অংশে গিয়েছিল। অর্থাৎ এই বাঙালি মুসলমানরা খুব অল্প কিছু সংখ্যক 12 থেকে 1500 সৈনিক
1947 সালে দেশ স্বাধীন হলে পাকিস্তানের অংশ যে অর্থাৎ পূর্ব পাকিস্তানের নাগরিক হিসাবে। এর ভিতর অধিকাংশ ছিলেন হাবিলদার, ল্যান্স নায়েক, সৈনিক, অফিসার উল্লেখ করার মতো ছিলই না। মেজর এম এ জলিল, উনি তখন বোধহয় সেকেন্ড লেফটেন্যান্ট, মেজর আব্দুল ওয়াহিদ, ক্যাপ্টেন মোহাম্মদ ইসফাকুল, এই সহ আর কয়েকজন নাম করা ছিলেন অফিসার, আর বাকি সবাই সিপাহী সৈনিক, এই মাত্র অল্প কিছু সংখ্যক। সেই 1500 সৈনিক 1947 সাল পরবর্তীতে ভারত পাকিস্তানের বিভিন্ন রকমের যুদ্ধ, অন্য বিভিন্ন পথ পরিক্রমা অতিক্রম করে 1971 সালে স্বাধীনতার প্রাক্কালে এই সৈনিকের সংখ্যা এসে দাঁড়ায় প্রায় 25,000। এই 25,000 সৈনিকই সেদিন বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। বিভিন্ন ব্রিগেডে বা বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে জিয়াউর রহমান যেমন একটি সেক্টরের প্রধান ছিলেন, মেজর এম এ জলিল একটি সেক্টরের প্রধান ছিলেন, এরকমের আরও বিভিন্ন জন বিভিন্ন সেক্টরের প্রধান ছিলেন। সেই 1947 সালের 1571 সালে এসে হলো এটি 25,000 এবং 1972 সালে আমাদের আজকের দৃশ্যমান সেনাবাহিনীর ভিত্তিপ্রস্তর আরেকবার পুনর্স্থাপিত হয়। এরপরে পর্যায়ক্রমে এরশাদ সাহেব, পর্যায়ক্রমে খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল এবং বিভিন্ন আমল পার করে এটি 50,000 উন্নীত হয়, এটি 80,000-এ উন্নীত হয়, এটি 1 লাখে উন্নীত হয়, এটি 1.5 লাখে উন্নীত হয়। আজকে 2 লাখ প্লাস আমাদের গর্বিত সেনাবাহিনীর সংখ্যা, অফিসার এবং সদস্য সৈনিক মিলিয়ে, ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, ইনফিনিটি কোর ইত্যাদি। সেই দিকে যাচ্ছি না। প্রাচীন রোমে একটি কথা প্রচলিত ছিল, যদি শান্তি চাও তাহলে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আজকের দিনে কোনো জাতি আর কোনো দেশ একা যুদ্ধ করে না। অত্যন্ত পরাক্রমশালী শক্তিশালী শত্রুকে যদি কিছুক্ষণ ঠেকিয়ে রাখা যায় তাহলে বিশ্ব ব্যবস্থায় অন্য বন্ধুরা এসে আপনার সঙ্গে যোগ দেয়। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে রণকৌশল, সাহস এবং বুদ্ধিমত্তার উপরে। কেননা যতই তথ্য প্রযুক্তির উন্নয়ন হোক না কেন, যতই তথ্য প্রযুক্তির সমরাস্ত্রের বিপ্লব হোক না কেন, দিন শেষে ওই অস্ত্রটিকে চালাতে হয় মানুষের। এই মানুষকে রণকৌশলী, এই মানুষকে শক্তিশালী এবং সাহসী হওয়ার বিকল্প নেই। সাহসী হলে জয় তার পক্ষে চলে আসে। এজন্য আমাদের যে বাংলাদেশি নাগরিক হিসাবে খুব বেশি একটা ভয়ের কারণ নেই। কেননা আমাদের দেশ ছোট এবং জনগণের সংখ্যা অনেক বেশি। এখানে সাহসী অনেক ইয়াং তরুণরা রয়েছে যে কোনো সময় শত্রুকে মোকাবেলা করার জন্য। আর ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাসে যে ঐতিহাসিক 10টি বা 8টি ক্রুসেডের কথা বলা হয়, এর অধিকাংশ ক্রুসেডে মুসলিমরা তাদের ইমানের চেতনায় বলিয়ান হওয়ার কারণে বিজয়ী হয়েছে। 2-1টিতে খ্রিস্টান বাহিনী বিজয়ী হলেও সেটি ছিল আংশিক। সুতরাং আমাদের দেশে সেনাবাহিনীকে আধুনিকায়ন এবং ফুল প্রফেশনাল একটি বাহিনী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এটি গড়ে তুলতেই হবে। রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে আমাদেরকে সারভাইভ করতে। পৃথিবীতে অনেক নজির আছে, ইসলামের নজিরগুলো আমি দিচ্ছি না। 1905 সালে মহাশক্তিশালী রাশিয়ার কাছে জাপান বিজয়ী হয় সীমিত শক্তি নিয়ে। এরপর আরও অনেক নজির আছে। এই হিন্দুস্তান আমাদের প্রায় বিভিন্ন তাদের ডেটা উপস্থাপন করে তাদের মিডিয়ার মাধ্যমে। এখানে একটি কথা না বললেই নয়, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সঙ্গে মিশে আছে অঙ্গাঙ্গিক, যেটি 1947 সাল থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 80 বছরের কাছাকাছি এই সময় বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে লেগে রয়েছে শুধুমাত্র আজকের গর্বিত সেনাবাহিনীর আত্মত্যাগ, মৃত্যু, জীবনক্ষয় এবং শাহাদাতের নাজরানা পেশের কারণে। সুতরাং আজকে সময় এসেছে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিপদগামী সেনাবাহিনীর সদস্যরা ব্যক্তি স্বার্থেও হাসিলের জন্য
অথবা রাষ্ট্রীয় হুকুম পালনের জন্য বিপথে গিয়েছিল, সেই বিষয়টি সেনাবাহিনীর মূল স্রোত নয়। সেনাবাহিনীকে শক্তিশালী করা, একই সাথে ইয়াং ছেলেদেরকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদেরকে কমপক্ষে 6 মাসের সামরিক ট্রেনিং সেনাবাহিনীর মাধ্যমে নিতে হবে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ রক্ষার জন্য। খোদা হাফেজ। আল্লাহু আকবার।